আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে। আজকে লেকচার 11 আমরা দেখব ইন্টারনেট এবং ক্লাউড কম্পিউটিং। ইন্টারনেট শব্দটার সাথে এখন আমরা সবাই অনেক বেশি পরিচিত, কারণ সবাইকেই এখন কম বেশি ইন্টারনেট ব্যবহার করতে হয়। ইন্টারনেট জিনিসটা কি আমরা জানি যে দুই বা ততোধিক কম্পিউটার একত্রিত হয়ে গড়ে তোলে একটা নেটওয়ার্ক। এরকম পৃথিবীতে অসংখ্য নেটওয়ার্ক আছে। এই যে সবগুলা নেটওয়ার্ক, এই সবগুলা নেটওয়ার্ককে কানেক্ট বা সংযুক্ত করে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে আমরা বলি ইন্টারনেট। এবং আমরা জানি যে ইন্টারনেট এটা বিশ্বব্যাপী বিস্তৃত। আমরা যে কোনো সময় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো তথ্য আমরা কালেক্ট করতে পারি বা অ্যাক্সেস করতে পারি বা দেখতে পারি। এই জিনিসটাকে আমরা বলি ইন্টারনেট। ইন্টারনেটের যাত্রা শুরু হয় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং তারা সর্বপ্রথম 4টা কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করেন যার নাম ছিল অরফানেট বা দ্য অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এবং ভিক্টর গ্রেসার্ফ ওনাকে বলা হয় ইন্টারনেটের জনক। তাহলে আমরা যেটা বললাম যে বিশ্বব্যাপী যত নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে আমরা ইন্টারনেট বলি, এবং এটা বিশ্বব্যাপী বিস্তৃত। এবং এই ইন্টারনেট এটা যাত্রা শুরু হয় 1969 সালে। 1969 সালে অরফানেটের মাধ্যমে, দ্য অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্কের মাধ্যমে। এবং ভিন্টন গ্রেসার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শুরু হয় 1990 সাল থেকে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে শীর্ষ দেশ হচ্ছে চীন, এরপরে আছে ভারত, এবং 3 নম্বর পজিশনে আছে যুক্তরাষ্ট্র। এখন আমরা দেখব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে, যেটাকে সংক্ষেপে আমরা www বলে থাকি। এবং মজার ব্যাপার হচ্ছে www এই তিনটা যে শর্টকাট, নর্মালি আমরা শর্টকাট ইউজ করি। এখন আমরা দেখব www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সাধারণত কোনো নামে শর্টকাট দেওয়া হয় ওটাকে সহজে উচ্চারণ করার জন্য বা সহজে বলার জন্য। কিন্তু এই www মজার ব্যাপার হচ্ছে যে এটা www বলতে যত সময় লাগে তার চাইতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতে কম সময় লাগে। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www এটা বলতে আমরা বুঝি যে জায়গায় পৃথিবীর সমস্ত ওয়েবসাইটগুলো সংরক্ষিত থাকে। আমরা জানি যে কোনো ওয়েবসাইট সেটা দেখার জন্য আমরা কি করি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www ইউজ করি। 1989 সালে স্যার টিমোথি জন বার্নার্স-লি সে এই www এর প্রস্তাব করেন, এবং উনি এই যে ইন্টারনেটে যে সমস্ত টেক্সট পাঠানো হয় সেই সমস্ত টেক্সটকে উনি নাম দেন হাইপার টেক্সট। এবং যে সমস্ত ছবি বা অডিও ভিডিও পাঠানো হয় তার নাম দেন হাইপার মিডিয়া। তাহলে এই যে স্যার টিমোথি জন বার্নার্স-লি, আমরা ইন্টারনেটে যেসব টেক্সট পাঠাই সেই টেক্সটের নাম দেন হাইপার টেক্সট, এবং যেসব মিডিয়া বা অডিও ভিডিও আমরা পাঠাই সেটার নাম দেন উনি হাইপার মিডিয়া। এবং এই যে ইন্টারনেটের যে টেক্সট বা অডিও ভিডিও বা তথ্যগুলা দেখার জন্য উনি 1990 সালে সর্বপ্রথম যে ব্রাউজার আবিষ্কার করে তার নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং এটাই পৃথিবীর প্রথম ব্রাউজার। তার মানে পরীক্ষায় যদি থাকে যে বিশ্বের প্রথম ব্রাউজার নাম কি, তার নাম হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বর্তমানে অনেক ব্রাউজার আমরা ইউজ করি, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, ব্রেভ ব্রাউজার, এগুলো সবই আমাদের পরিচিত ব্রাউজার। এই ব্রাউজারের সাহায্যে আমরা ইন্টারনেটের বিভিন্ন তথ্য, ছবি, বিভিন্ন ভিডিও, অডিও এগুলো আমরা দেখে থাকি। এই যে ইন্টারনেটের বিভিন্ন তথ্য দেখা ব্রাউজার ব্যবহার করে, এটাকে আমরা বলি ব্রাউজিং। এরপর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল বলতে তো আমরা জানি যে নিয়ম নীতিকে বোঝায়। তার মানে ইন্টারনেট প্রোটোকল হচ্ছে ইন্টারনেটের যে নিয়মের মধ্যে চলে। তো ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে বিভিন্ন তথ্য আদান প্রদান করে সেইটাকে আমরা বলি এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অনেক সময় এই যে এইচটিটিপি এটার শেষে একটা এস যুক্ত থাকে। এই এস এর মিনিং হচ্ছে সিকিউর বোঝায়, যে এই ওয়েবসাইটটা আমার জন্য সিকিউর। এবং এই যে ইন্টারনেট প্রোটোকল, বর্তমানে সবচেয়ে বেশি যে প্রোটোকলগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে পোস্ট এবং গেট মেথড। আমি একটু দেখিয়ে দিই যে পোস্ট এবং গেট মেথড জিনিসটা আসলে কি। আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, লাইক আমি একটা ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পরে আমি যদি এখানে এইটার নেটওয়ার্কটা ইন্সপেক্ট করি, আমি যদি একটা রিলোড দিই, আমি এখানে দেখব যে এই যে ডাটাগুলো এখানে লোড হচ্ছে, প্রত্যেকটা ডাটা এখানে কিন্তু লোড হলো, তাই না? এই লোড হয়েছে যে পদ্ধতিতে, সেটা হচ্ছে গেট পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি এখানে মেথডের মধ্যে লেখা আছে গেট, এটা হচ্ছে গেট পদ্ধতি। আবার আমি যদি ইউটিউবে যাই,
ইউটিউবে গিয়ে আমি যদি আমার নেটওয়ার্কটা চেক করি, আমি যদি একটু রিলোড দেই, তাহলে এখানে যদি আমি দেখি যে এখানে ডাটাগুলা দুইভাবেই আসছে, একটা হচ্ছে গেট পদ্ধতি, আর এখানে হ্যাঁ এই যে ডাটাগুলা এগুলো পোস্ট পদ্ধতিতে, পোস্ট মেথডে এই ডাটাগুলা লোড হয়েছে। এই জন্য ইন্টারনেট প্রোটোকলের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পোস্ট এবং গেট মেথড। তবে এই গেট মেথড এটা সেন্সিটিভ ডাটা প্রেরণের জন্য ব্যবহার করা হয় না। আবার পোস্ট মেথড যেটা সেটা সাধারণত সেন্সিটিভ ডাটার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে ওয়েবসাইট। আমরা ইন্টারনেটে যে পেজগুলো দেখি, সাধারণত ইন্টারনেট ওপেন করলে বা ব্রাউজার ওপেন করলে যে যে পেজগুলো দেখি সেই পেজগুলোকে বলা হয় ওয়েব পেজ। এবং এই যে ওয়েব পেজ এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় এক একটা ওয়েবসাইট। আমরা জানি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তাই না? এই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে ওয়েব পেজ বলে, আর সবগুলা পেজ মিলে সেটাকে বলা হয় ওয়েবসাইট। ওয়েবসাইটের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সার্ভার অংশ আর একটা হচ্ছে ক্লায়েন্ট অংশ। এই যে একটা ওয়েবসাইটে ঢুকলে আমরা বিভিন্ন তথ্য দেখতে পাই, এই তথ্যগুলা কোথায় থাকে? নিশ্চয়ই একটা জায়গায় থাকে। আমরা জানি এই তথ্যগুলা থাকে সার্ভারে। সার্ভারের মধ্যে এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সেখানে সংরক্ষিত থাকে। আর আমি হচ্ছি ক্লায়েন্ট। আমি যখন সেই ওয়েবসাইট থেকে কোনো তথ্য দেখতে চাই, তো আমি কি করি? আমি এই সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাই, এবং আমার রিকোয়েস্টটা যদি ভ্যালিড হয়, তাহলে কি করবে এই যে সার্ভার, সে আমাকে রেসপন্স হিসেবে সেই তথ্যগুলো আমাকে দেখতে দিবে বা আমার কাছে পাঠাবে। তখন আমার কম্পিউটারে আমি এই সার্ভারে সংরক্ষিত সেই ওয়েবসাইটের বিভিন্ন তথ্য আমি এখানে দেখতে পাবো। এটা হচ্ছে ওয়েবসাইটের দুইটা অংশ। ওয়েবসাইট দুই রকমের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা বুঝি, স্ট্যাটিক মানে আমরা বুঝি যে স্থির। তার মানে স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা বুঝি যে পূর্ব থেকে কিছু তথ্য আমি সেই ওয়েবসাইটে দিয়ে রেখেছি, এবং আমি যখন সেই ওয়েবসাইটটা দেখব, শুধুমাত্র সেই পূর্ব থেকে যে তথ্যগুলো দেয়া আছে শুধু সেগুলোই দেখব, এগুলো পরিবর্তন হবে না। এই যে তথ্যগুলা, এই তথ্যগুলো পরিবর্তন করার জন্য আমি যে ওয়েবসাইট লেখার জন্য যে কোড ব্যবহার করেছি, এই টোটাল কোডটাই আমার পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আমি হয়তো কোনো নতুন তথ্য যুক্ত করতে পারবো, বা কোনো তথ্য আমি ডিলিট করতে পারবো, বা কোনো তথ্য আমি আপডেট করতে পারবো। এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, মানে স্থির যে তথ্যগুলো আছে শুধু ওইগুলাই দেখা যাবে, এটা আপডেট হবে না। যেহেতু এগুলো স্থির এবং নির্দিষ্ট কিছু তথ্য দেওয়া থাকে, এই জন্য স্ট্যাটিক ওয়েবসাইটগুলো নিরাপত্তার সাথে এবং খুব দ্রুত লোড করা যায়। আরেকটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে আপডেটের তথ্য প্রদর্শন করে। আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করি, এই ধরনের ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট, তখন তারা তাদের তথ্যগুলা প্রতিনিয়ত আপডেট করতে থাকে। এবং এই যে আপডেট, এই আপডেট করার জন্য এই ওয়েবসাইটে কোডের কোনো পরিবর্তন করা লাগে না। কোড পরিবর্তন না করি আমরা তথ্য যুক্ত করতে পারি, ডিলিট করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন আমরা বিভিন্ন খেলার যে লাইভ স্কোর, এগুলা দেখার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই। এই যে খেলার লাইভ স্কোর, এটা তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাই না? যে সব সময় আপডেটের মধ্যেই আছে। এটার জন্য কিন্তু আমার ওয়েবসাইটে তথ্য বা কোড পরিবর্তন করতে হয় না, অটোমেটিক্যালি এটা আপডেট হয়। এই ধরনের ওয়েবসাইটকে ওয়েব অ্যাপ্লিকেশনও বলা হয়। যেমন গুগল, এটা একটা ডায়নামিক ওয়েবসাইট। কারণ কি, আমি একটা জিনিস সার্চ দিলাম, নতুন একটা তথ্য আসলো, বা আমি খেলার স্কোর দেখতে চাচ্ছি, খেলার স্কোর প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এই ধরনের ওয়েবসাইটকে আমরা বলি ডায়নামিক ওয়েবসাইট। এখন আমরা দেখব ইউআরএল। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউআরএলটা সাধারণত একটা ওয়েব পেজকে প্রদর্শন করার জন্য যে ঠিকানা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি ইউআরএল। এবং ইউআরএলটা হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস, মানে বিশ্বের যত ওয়েব পেজ আছে প্রত্যেকটা ওয়েব পেজের জন্য একটা মাত্র ঠিকানা, মানে ওই ঠিকানায় গেলে আমি শুধু ওই ওয়েব পেজটাই দেখতে পারবো। facebook.com, এই ইউআরএল এ গেলে আমি শুধু ফেসবুকেই ঢুকবো। আমি যদি youtube.com এ যাই তাহলে শুধু আমি ইউটিউবেই যাব। আর এটা হচ্ছে ইউআরএল, এবং এক নামে শুধুমাত্র একটা ওয়েব পেজই থাকতে পারে। এরপর আমরা দেখব আইপি, বা যেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলে থাকি, যার ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি দিয়ে বোঝায় যে ইন্টারনেটের সাথে সংযুক্ত যাবতীয় যত ডিভাইস আছে, যত যন্ত্র আছে, এই যন্ত্রগুলা যে অ্যাড্রেস বা এই যন্ত্রগুলা চিহ্নিত করার জন্য যে অ্যাড্রেস ব্যবহার করা হয় তাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেসটা প্রদান করে যুক্তরাষ্ট্রের আইএএনএ নামক একটা প্রতিষ্ঠান, যার ফুল মিনিং হচ্ছে যে ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। আমাদের প্রত্যেক কম্পিউটারে একটা করে আইপি অ্যাড্রেস দেয়া আছে। এই আইপি অ্যাড্রেসটা এইরকম 172.16.254.1 বা সিমিলার টাইপস একটা আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমার যে কম্পিউটার বা আমার যে মোবাইল যেটা ইন্টারনেটের সাথে সংযুক্ত সেটা কিন্তু চিহ্নিত করা যাবে।
সাধারণত 4টি অংশের সমন্বয়ে এই আইপি অ্যাড্রেস গঠিত হয় এবং তাকে আমরা বলি IPv4 বা IPv4। এই যে IPv4 এখানে টোটাল 32 বিট থাকে, 32 বিট। 8 বিটের 4টা অংশ থাকে। আমরা যদি দেখি এই যে 172, একে যদি আমরা বাইনারি সংখ্যাতে লিখি তাহলে আমরা এরকম 8 বিট পাবো, 8 বিট। সো এই যে 8 বিট 8 বিট 8 বিট এবং 8 বিট, এই 4টা 8 বিট মানে হচ্ছে টোটাল 32 বিটের সমন্বয়ে এই IPv4 অ্যাড্রেস গঠিত। এবং এই যে IPv4 বা 32 বিট দিয়ে গঠিত, এটা দিয়ে আমরা টোটাল 2 সংখ্যক যন্ত্রের অ্যাড্রেস দিতে পারি। এটার লিমিটেশন হচ্ছে এটা 2 সংখ্যক যন্ত্রকে সে চিহ্নিত করতে পারে। এজন্য বর্তমানে IPv6 ব্যবহার শুরু হয়েছে। IPv6 এটা হচ্ছে 128 বিট। তার মানে আমরা এই IPv6 দিয়ে 2 সংখ্যক যন্ত্রকে আমরা চিহ্নিত করতে পারবো। এরপর আমরা দেখব ডোমেইন। আমরা জানি যে আমরা বিভিন্ন যে ওয়েবসাইটের যে নামগুলা সেগুলো কিরকম হয়, যে www.facebook.com, www.google.com। এই যে www এটাকে আমরা বলি সাবডোমেইন। মাঝখানের যে নামটা লাইক ফেসবুক, এটাকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেইন। এবং ফাইনালি লাস্টে যে .com থাকে, অনেক জায়গায় .edu থাকে, .net থাকে, এটাকে আমরা বলি টপ লেভেল ডোমেইন। এই ডোমেইন মানে হচ্ছে যে ইন্টারনেটের সাথে সংযুক্ত যে নেটওয়ার্ক সার্ভার, সেই নেটওয়ার্ক সার্ভারের আলফা নিউমেরিক নেম। আর এই ডোমেইন নামকে নিয়ন্ত্রণ করে ডোমেইন নেম সিস্টেম, যাকে আমরা বলি DNS, ডোমেইন নেমিং সিস্টেম। এই যে ডোমেইন, এটা কেন ব্যবহার করা হয়? এটা এই জন্য ব্যবহার করা হয় যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কঠিন। এই কারণে এটা সহজ করার জন্য আমরা সাধারণত এই ডোমেইনটা ব্যবহার করি। আমি যদি একটু দেখাই, আমি যদি এখানে লিখি যে ping google.com, এখানে আমি একটা সংখ্যা দেখতে পাচ্ছি 142.250.182.78। আচ্ছা, এইটা যদি আমি এখানে লিখি তাহলে কি আসে? আমি যদি একটু দেখি 182.182.78, এটা লিখে যদি আমি এন্টার দিই তাহলে কি হবে? এটা কিন্তু গুগলে চলে আসছে। তার মানে আমি google.com লিখলে যা হবে, এই 142.250.182.78 এটা লিখলেও সেম জিনিসই হবে। এখন google.com এটা মনে রাখা তো খুব সহজ, কিন্তু এটার পরিবর্তে যদি এই সংখ্যাটা আমাদের মনে রাখতে হতো তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। যে কারণে আমরা সাধারণত এই ডোমেইন ব্যবহার করে থাকি। তো এই যে আমরা দেখলাম যে টপ লেভেল ডোমেইন, যেটা মানে লাস্টে যে .com, .org, .net থাকে, এটাকে আমরা বলি টপ লেভেল ডোমেইন। এই ধরনের বিভিন্ন ডোমেইন আছে এবং এই ডোমেইনগুলো বিভিন্ন নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন .com এটা কমার্শিয়াল যে ওয়েবসাইটগুলো সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। .org অর্গানাইজেশন, নেট এটা নেটওয়ার্ক বা ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো সেটা বোঝানোর জন্য .net ইউজ করা হয়। এছাড়াও ইউজ করা হয় এডুকেশনের জন্য এডু ব্যবহার করা হয়। গভ ইউজ করা হয় গভর্নমেন্টের জন্য। আমরা দেখব বিভিন্ন গভর্নমেন্ট সাইটের মধ্যে আমাদের লেখা থাকে .gov.bd। আবার এই যে bd.bd এইটা একটা দেশের ডোমেইন নির্দেশ করে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে ইউজ করা হয় .in, পাকিস্তানের ক্ষেত্রে ইউজ করা হয় .pk। এগুলো হচ্ছে ওই দেশের যে ডোমেইন, সেই ডোমেইনটা সে নির্দেশ করে। এরপর আছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে আমরা চিনি গুগল, ইয়াহু, বিং, এগুলো হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কেন আমরা ইউজ করি? কোনো তথ্য বা কোনো ওয়েবসাইট খুঁজে বের করার জন্য। এই সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে অ্যালান এমটাস। তো বর্তমানে যেসব সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এর মধ্যে একটা হচ্ছে গুগল। এরপর বর্তমানে মাইক্রোসফটের যে ওয়েব সার্চ ইঞ্জিন ইউজ করা হয় তার নাম হচ্ছে বিং। পরীক্ষা থাকতে পারে যে বিং কোন প্রতিষ্ঠানের সার্চ ইঞ্জিন? বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। এখন আমরা দেখব এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল বলতে আমরা বুঝি যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল কপি করা, কিন্তু দুইটা কম্পিউটারকে অবশ্যই নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে হবে। সাধারণত কোনো জায়গায় আমরা যখন কোনো একটা ফাইল আমার কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে আমি যদি সেভ করতে চাই, লাইক আমি এই ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্য আমি কোথাও সেভ করব বা কপি করব, এই জিনিসটাকে আমি বলবো আপলোডিং। মানে আমার কম্পিউটার থেকে আমি রিমোট কোনো কম্পিউটারে আমার ফাইলটা কপি করছি। আর তোমরা যখন সেই জায়গা থেকে এই রেকর্ডটা ডাউনলোড করবে, ডাউনলোড মানে তোমার কম্পিউটারে কপি করবে, সেই প্রক্রিয়াকে আমরা বলি ডাউনলোডিং।
এখন আমরা দেখব ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা। তার মানে বর্তমানে ইন্টারনেটের কারণে আমরা যে চার দেওয়ালের মধ্যে আমার যে কম্পিউটার শুধু সেইটাই ইউজ করতে হবে, ব্যাপারটা এরকম না। আমি যদি চাই যে অনেক প্রতিষ্ঠান তারা বড় বড় কম্পিউটার আমাকে ভাড়া দিবে আমার কাজের সুবিধার জন্য, বা তাদের এই কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, তাদের অপারেটিং সিস্টেম, এই জিনিসগুলো আমি যদি চাই আমি ঘরে বসেই তাদেরগুলো ইউজ করে আমার প্রয়োজনীয় কাজ আমি করতে পারি। এই জিনিসটাকেই আমরা বলি কম্পিউটিং, যে ইন্টারনেট ও কেন্দ্রীয় সার্ভার ব্যবহার করে ডেটা রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ও আদান প্রদান করা হয়। এবং এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে যে কেউ এই সেবাদানকারী যে প্রতিষ্ঠান তাদের কাছ থেকে সার্ভিস গ্রহণ করতে পারে। এই ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা দেন ম্যাককার্থি 1960 সালে, এবং তার এই ধারণা থেকে এটার ভিত্তি লাভ করে 1990 সালে, এবং সর্বপ্রথম 2006 সালে Amazon.com বাণিজ্যিক ভিত্তিতে এই ক্লাউড কম্পিউটিং সেবা শুরু করে। এই ক্লাউড কম্পিউটিং এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ক্রেতা যতটুকু চাবে সে ততটুকুই পাবে, মানে যে কোনো লেভেলের ক্রেতা সে এই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করতে পারে এবং তার যতটুকু চাহিদা সে ততটুকুই এখান থেকে নিতে পারবে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রেতা যখন চাইবে তখনই এই সেবা নিতে পারবে, তার মানে যখনই সে এই সেবাটা নিতে চায়। আরেকটা হচ্ছে যে ক্রেতা যতটুকু ব্যবহার করবে তার জন্য ততটুকুই সে মূল্য প্রদান করবে, পে অ্যাজ ইউ গো যেটাকে আমরা বলি, যতটুকু ব্যবহার করবে ততটুকুর জন্য সে টাকা প্রদান করবে। এই যে ক্লাউড কম্পিউটিং এটা কয়েক রকম হতে পারে, যেমন পাবলিক, প্রাইভেট, হাইব্রিড এবং কমিউনিটি। পাবলিক ক্লাউড হচ্ছে যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত, যেমন আমরা জানি google.com। এই যে google.com এর যে বিভিন্ন সার্ভিস, যেমন আমরা গুগল ড্রাইভ ইউজ করি বা জিমেইল ইউজ করি, এগুলো কিন্তু ফ্রি, তাই না? গুগলের যে ড্রাইভ, সেখানে আমরা চাইলে আমাদের বিভিন্ন রিসোর্স বা আমাদের বিভিন্ন ফাইল সেখানে আমরা জমা রাখতে পারি। এইটা এক ধরনের ক্লাউড সার্ভিস, যে তার স্টোরেজ আমি ব্যবহার করছি এবং এটা পাবলিকলি ইউজ করা যায়, এটা যে কেউ ব্যবহার করতে পারে। এই জন্য এই ধরনের ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড। প্রাইভেট হচ্ছে যেখানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান যেটাকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে প্রাইভেট, মানে যে কেউ চাইলেই এখানে অ্যাক্সেস করতে পারবে না, সেটাকে আমরা বলি প্রাইভেট ক্লাউড। হাইব্রিড হচ্ছে যে এই যে পাবলিক, প্রাইভেট বা কমিউনিটি, যে কোনো ধরনের মিক্স ক্লাউড সিস্টেম, সেটাকে আমরা বলি হাইব্রিড ক্লাউড সিস্টেম। আর হচ্ছে কমিউনিটি ক্লাউড সিস্টেম, কোনো একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে যে ক্লাউড সিস্টেমটা, সেটাকে আমরা বলি কমিউনিটি ক্লাউড সিস্টেম। তো বর্তমানে ক্লাউড কম্পিউটিং এর জন্য যেসব জনপ্রিয় অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, একটা হচ্ছে গুগল অ্যাপস। গুগল অ্যাপস এর মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, যেমন গুগল ফর্ম, গুগল ডক্স, গুগল শিট, এরপর গুগল ড্রাইভ, জিমেইল। এগুলো হচ্ছে সবই ক্লাউড কম্পিউটিং এর জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এরপর বিভিন্ন নোট করার জন্য আমরা এভারনোট ইউজ করি। কুইক বুকস এটা ইউজ করা হয় সাধারণত বিভিন্ন হিসাব করার জন্য। এটাও কিন্তু একটা ক্লাউড সার্ভিস, যে আমার প্রতিষ্ঠানের সব হিসাব এটা আমি করার জন্য একটা ক্লাউড সফটওয়্যার ইউজ করব। এছাড়াও মোজি, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, এগুলো আমরা জানি যে ড্রপবক্স, ওয়ান ড্রাইভ এগুলো হচ্ছে স্টোরেজ ক্লাউড সিস্টেম, যেখানে আমরা আমাদের বিভিন্ন ফাইল জমা রাখতে পারি। এগুলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।